ওয়েলকাম টু অথর্ব ক্র্যাক কম্পিটিশন। সবাইকে স্বাগত জানাই আজকের স্পেশাল ক্লাস, স্পেশাল এমসিকিউ নিয়ে তোমাদের সামনে। এখানে বেছে বেছে বাছাই করা 100% কমন যোগ্য প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরবো এবং ব্যাখ্যা সহ। শুধুমাত্র প্রশ্ন আর উত্তর বলে চলে যাব না, এখানে কনসেপ্ট ক্লিয়ার করতে করতে বেস্ট বেস্ট ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করব। যত ধরনের ইনফরমেশন থাকতে পারে সেই প্রশ্নের সম্পর্কিত। যে সমস্ত ভাই বোনেরা খুব সিরিয়াস ভাবছো এই বছরই পুলিশের চাকরি তোমরা পেয়ে বেকার জীবন সমাপ্ত করবে এবং কলকাতা পুলিশ, কলকাতা এসআই মানে কলকাতা পুলিশের কলকাতা এসআই, তারপরে হচ্ছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই কনস্টেবল, লেডি কনস্টেবল, যেই এক্সামের জন্য প্রিপারেশন করো না কেন, এমনকি পশ্চিমবঙ্গের আদার এক্সাম, পিএসসি, সেন্ট্রাল গভর্নমেন্টের আদার কোনো এক্সাম, সব পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল এবং সব পরীক্ষার জন্য এই লেকচার তোমাদের হেল্প করবে। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে হাজির করব সিরিয়াস ক্যান্ডিডেটের জন্য। সেশন ভালো লাগলে অবশ্যই লাইক করবে। আমার নাম রঞ্জিত বর্মন। চলো প্রথম প্রশ্ন তোমাদের সামনে বলছে, জেট ইঞ্জিনের কার্যনীতির ভিত্তি হলো। জেট ইঞ্জিন কোন নীতির উপর ভিত্তি করে? আমি বেছে বেছে প্রশ্ন এনেছি, সায়েন্স, হিস্ট্রি, পলিটিক্স সবকিছু মিক্সড আছে এখানে। উত্তরটা হবে শক্তির নিত্যতা সূত্র, হবে না ভরের নিত্যতা সূত্র, একদমই নয়। অপশন নাম্বার সি, রৈখিক ভরবেগ মানে হচ্ছে লিনিয়ার মোমেন্টামের উপরে নির্ভর করে জেট ইঞ্জিন। আর যখন নাকি জেট ইঞ্জিন বা রকেট রকেট যখন চলে একদিকে, রকেট যখন থ্রাস্টারের মাধ্যমে টেক অফ করে, যখন মাটি থেকে যখন আকাশের দিকে উঠে যায়, তখন যে নীতিটা তার উপরে করে অ্যাপ্লিকেবল হয় সেটা হচ্ছে নিউটনের তৃতীয় গতিসূত্র, থার্ড ল। ঠিক আছে, পরের প্রশ্ন, দ্বিতীয় প্রশ্ন তোমাদের সামনে, খুবই সোজা একটি প্রশ্ন। বলেছে নিম্নলিখিত বস্তুগুলির মধ্যে কোনটি বেশি স্থিতিস্থাপক? স্থিতিস্থাপক মানে হচ্ছে এলাস্টিসিটি বেশি কার। স্থিতিস্থাপকতা আমরা জানি, উত্তর অপশন নাম্বার এ করে দিয়েছো যারা জানো তারা এ কোনোদিনও করবে না। অপশন নাম্বার এ হবে না, রবার হবে না স্থিতিস্থাপক। আমরা এতদিন যেটা জানতাম ভুল জানতাম, অপশন নাম্বার বি। অপশন নাম্বার এটা বি, আচ্ছা সি তে চলে এসেছে। যাই হোক, উত্তরটা হবে ইস্পাত। উত্তরটা হবে ইস্পাত হচ্ছে সব থেকে স্থিতিস্থাপক। স্থিতিস্থাপকতার মানে হচ্ছে যেই বস্তু খুব তাড়াতাড়ি নিজের আগের বা প্রকৃত অবস্থায় ফিরতে পারে। তাহলে এর মধ্যে প্রকৃত অবস্থায় তাড়াতাড়ি ফিরতে কে পারবে? ইস্পাত পারবে। একটা বাড়ি মেরে দেখো, ওর কোনো অবস্থায় পরিবর্তন হয়, তার কারণ খুবই কম সময়ের মধ্যে ও আবার আগের অবস্থাতে ফিরে আসে। তো ইস্পাত হচ্ছে কারেক্ট আনসার। এটাকে ইংরেজিতে কি বলে? এলাস্টিসিটি। ওকে, রবার কিন্তু নয়। আচ্ছা, রবারের দেখে যদি ইনফরমেশন বলি, আমি বলেছিলাম কেরালা হচ্ছে রবার উত্তোলনের প্রথম, ফার্স্ট ভারতবর্ষের মধ্যে। আর যদি পৃথিবীর মধ্যে বলে থাইল্যান্ড, থাইল্যান্ড হচ্ছে পৃথিবীর মধ্যে রবার উত্তোলনে প্রথম। ওকে, আচ্ছা আর কি মনে রাখবে এখান থেকে? রবার, কেরালার একটা নদী রয়েছে, কেরালার একটা নদী রয়েছে, নাম হচ্ছে পেরিয়ার। এই পেরিয়ার উপত্যকাতে রবার চাষ বেশি হয়। পরীক্ষায় প্রশ্ন আসবে কোন নদী উপত্যকায় রবার চাষ সব থেকে বেশি হয়? কেরালার পেরিয়ার নদী উপত্যকায়। রবারের সাথে আমরা সালফার মিশিয়ে কি করি? রবারকে দৃঢ়তা প্রদান করি। সালফার এবং রবার, প্রাকৃতিক রবার যেটা গাছ থেকে, সেটাকে মিশিয়ে ফুটাতে শুরু উত্তপ্ত করি, তাহলে রবার কি হয়? দৃঢ় হয়। তো রবারের সাথে সালফারের যে উত্তপ্তকরণের মাধ্যমে যে দৃঢ়তা প্রদান করি, এই প্রসেস বা এই প্রক্রিয়াটাকে কি বলে? যদি জানো তাহলে ভালো কথা, যদি না জানো আমি বলছি, ভালকানাইজেশন। ভালকানাইজেশন, ঠিক আছে। আচ্ছা, পরের প্রশ্ন বলবো, কি বলছে? বলছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতি, স্টার মার্ক, ভীষণ ইম্পর্টেন্ট কোশ্চেন সায়েন্সের। বলছে হাইড্রোলিক প্রেসের কার্যনীতির কিসের উপরে নির্ভর করে? হাইড্রোলিক প্রেস কোনগুলো? তোমরা যদি কোনো গাড়ির গ্যারেজে যাও দেখবে কি করে, গাড়ি একটা এসের উপরে রেখে পাম্প করে, প্রেসার করে এবং হচ্ছে গাড়িটা আস্তে আস্তে উপরে চলে যায়, সেগুলোকে বলা হয় হাইড্রোলিক লিফট। ঠিক আছে, হাইড্রোলিক লিফট, হাইড্রোলিক প্রেসার, হাইড্রোলিক প্রেসার, এগুলো হাইড্রোলিক লিফট। তারপর হচ্ছে তোমার হাইড্রোলিক ব্রেক, ট্রেন মানে ভারী ভেহিকল গুলোকে থামাতে কি করে? অল্প বল প্রয়োগ করে বেশি শক্তির, যদি আমরা বেশি শক্তি চাই, সেটাকে বলা হয় হাইড্রোলিক প্রেস। তো এটা হচ্ছে তোমার পাস্কালের নীতির উপরে নির্ভরশীল, পাস্কালের নীতির উপরে। ঠিক আছে, ওকে, পরের প্রশ্ন বলবো। 4 নম্বর কোশ্চেন বলছে রং করার তুলি। দেখেছি আমরা প্রত্যেকে, দাড়ি কামানোর ব্রাশ, এগুলো সব যখন আমরা জলে ডুবিয়ে বাইরে তুলে আনি, তখন সেগুলোর সেই আঁশগুলো পরস্পরের সঙ্গে জড়িয়ে যায়। এইটার কারণ কি? এই সাইন্টিফিক কারণ কি? তুমি যখন কি করে দাড়ি কামানোর ব্রাশ, রং করার তুলি জলে চোবাবো, ছড়িয়ে যাবে, জল থেকে তুলবো চুপসে যাবে। এটার কারণ হচ্ছে সারফেস টেনশন বা হচ্ছে তোমার পৃষ্ঠ টান। জল কি করে? তার পৃষ্ঠে যে থাকে তার মধ্যে একটা যে মলিকিউলস গুলো থাকে বা অণুগুলো থাকে, একে অপরকে টেনে ধরে।
এই টানটা কি বলে, জলের পৃষ্ঠে দেখা যায়, সেই জন্য পৃষ্ঠ টান। তরলের, জলে শুধু না, যে কোনো তরলের মধ্যে পৃষ্ঠ টান থাকবে। আর এই পৃষ্ঠ টান কমে যাবে উত্তপ্ত করলে, যদি উত্তাপ দিই, উত্তাপে পৃষ্ঠটান কমে যায়। মনে রাখবে, ইম্পর্টেন্ট কোশ্চেন। উত্তাপের সাথে পৃষ্ঠটানের সম্পর্ক হচ্ছে কমে যাওয়া। পৃষ্ঠটানের জন্যই জলের মধ্যে যে পৃষ্ঠটান, এই জন্যই হচ্ছে সূচ জলের মধ্যে ভাসবে, তারপর হচ্ছে পতঙ্গ হেঁটে হেঁটে বেড়াতে পারবে, এই পৃষ্ঠটানের জন্য। উত্তপ্ত করলে কমে যাবে। আর কি লাভ নিতে পারি পৃষ্ঠটানের জন্য? গরম খাবারে পৃষ্ঠটান বেশি থাকে, কম থাকে, সরি, গরম খাবারে পৃষ্ঠটান কম হওয়ার কারণে ছড়িয়ে যায় অণুগুলো। ছড়িয়ে যাওয়ার কারণে যখন আমরা গরম খাবার খাবো, গরম স্যুপ খাবো, আমাদের জিভের কোনায় কোনায় পৌঁছে যাবে স্বাদ। তাই হচ্ছে গরম খাবারে বেশি সুস্বাদু লাগে। ঠিক আছে, মনে রাখবে পৃষ্ঠটানের জন্য পৃষ্ঠটান কম থাকে বলে। পৃষ্ঠটান আরেকটা জিনিসের কম হয়, যদি আমরা ডিটারজেন্ট মিশিয়ে দিই জলের মধ্যে, তাহলে জলের পৃষ্ঠটান কমে যায়। সেই জন্য কি হয়, কাপড় কাচার, যদি আমরা খালি জল দিয়ে কাচি কাপড়, তাহলে কম পরিষ্কার হয়। তার কারণ যে মলিকিউলগুলো রয়েছে একসাথে অ্যাটাচড হয়ে রয়েছে, পৃষ্ঠটান বেশি আছে বলে। যখন আমরা তাতে সাবান বা হচ্ছে তুমি ডিটারজেন্ট মেশাবো, জলের মলিকুলগুলো ছড়িয়ে যাবে, মানে টানটা কমে গেল। দেখা যাচ্ছে কাপড়ের কোনায় কোনায় পৌঁছে গিয়ে ময়লাগুলো টেনে বের করে আনবে। এই ডিটারজেন্ট জলকে যখন আমরা গরম করবো, মানে গরম জলে ডিটারজেন্ট মেশাবো, একে তো উত্তাপ দিলে কমে যায়, 2 নম্বর হচ্ছে ডিটারজেন্টে কমে যায়। তাহলে সেই কারণেই হচ্ছে উত্তপ্ত ডিটারজেন্ট মেশানো জল এবং উত্তপ্ত ডিটারজেন্ট মেশানো জল হচ্ছে সব থেকে বেশি পরিষ্কার করে। ঠিক আছে। আচ্ছা, সান্দ্রতা হচ্ছে ভিসকসিটি বলে ইংরেজিতে। মানে গাঢ় তরলের মধ্যে সান্দ্রতা বেশি থাকে, গাঢ় থকথকে। তার মানে মধুর সান্দ্রতা বেশি জলের তুলনায়। ঠিক আছে। পিচ সান্দ্রতা বেশি, যারা গাঢ় তাদের মধ্যে সান্দ্রতা বেশি থাকে। ঠিক আছে। কৌশিক পদ্ধতিতে, যেটাকে ক্যাপিলারি অ্যাকশন বলা হয়। ঠিক আছে। তো ক্যাপিলারি অ্যাকশন কি হয়, সরু সরু টিউব থাকে, খালি ফাঁপা, যদি জলের মধ্যে দেই তাহলে জল এর অণুগুলো কি করে, বেয়ে 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 ওই অবধি উঠে যায় ওই নল দিয়ে। এইগুলো দেখা যায় হচ্ছে এই কৌশিকতার কারণেই প্লান্টের মধ্যে উদ্ভিদের মূল থেকে জল পাতায় এবং হচ্ছে বিভিন্ন জায়গাতে পৌঁছে যায়। পরীক্ষায় এসেছিল, ইম্পর্টেন্ট। ঠিক আছে। পাতায় ও কাণ্ডে পৌঁছে যায় কিসের কারণে? কৌশিকের কারণে, কৌশিকতা। ঠিক আছে। পরের প্রশ্ন বলবো, 5 নম্বর কোশ্চেন বলছে, গান্ধার শিল্পরীতি কোন কোন শিল্পরীতির সংমিশ্রণে বিকাশ লাভ করেছিল? উত্তর সোজা প্রশ্ন, উত্তরটা হবে ইন্ডো গ্রিক। কোন যুগে? কুষাণ যুগে। কুষাণ যুগে গান্ধার শিল্প বিস্তার লাভ করেছিল, যেটা হচ্ছে মিশ্রণ ছিল কাদের না, হচ্ছে ইন্ডিয়া, ভারতবর্ষ এবং হচ্ছে গ্রিক। ঠিক আছে। কুষাণ যুগের শ্রেষ্ঠ কে বলতো? কনিষ্ক, জানি আমরা। কনিষ্ক থেকে 78 AD কি চালু করে? এরা চালু করে কি, এরা হচ্ছে তোমার শাকা এরা, মানে শকাব্দ। এই শকাব্দ ক্যালেন্ডারই হচ্ছে ভারতবর্ষের জাতীয় ক্যালেন্ডার। ওকে। আর এখান থেকে কি বলবো, চলো পরের প্রশ্ন বলবো। বলছে, সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা, এই গানটির স্রষ্টা কে? সোজা প্রশ্ন এটা। সারে জাহাঁ সে আচ্ছা লিখেছেন হচ্ছে অপশন নাম্বার বি। অপশন নাম্বার বি, সারে জাহাঁ সে আচ্ছা ইকবাল এই গানটি লিখেছেন কোথায় না, লাহোরে। লাহোরে লিখেছেন। এবং বিশ্বাস করবে না, এই মোহাম্মদ ইকবালই পরবর্তীকালে দ্বিতীয়, সেকেন্ড সেপারেট নেশন চেয়েছিলেন মুসলিমদের জন্য। ঠিক আছে। তাহলে সেপারেট, পৃথক পৃথক দেশ মুসলিমদের জন্য দাবি করেছিলেন প্রথম কে? মোহাম্মদ ইকবাল। ঠিক আছে। কিন্তু পৃথক নেশনের দাবি করেছিল ইকবাল, কিন্তু পৃথক নেশনটার নাম পাকিস্তান। কে বলবে? এই যে নামটা দিয়েছিল পাকিস্তান, এটা দিয়েছিল চৌধুরী রহমত আলী। ওকে। পাকিস্তান নামটা দিয়েছিল কে? চৌধুরী রহমত আলী। আর কি বলবো এখান থেকে? রামপ্রসাদ বিসমিল হচ্ছে কাকরি রেল ডাকাতি। কাকরিতে রেল ডাকাতি হয়েছিল 1925 সালের 9 আগস্ট। ঠিক আছে। 1925 সালের 9 আগস্ট কাকরিতে রেল ডাকাতি হয়েছিল। আর যার লিডার ছিলেন হচ্ছে রামপ্রসাদ বিসমিল ছিল, তার সাথে আরেকজন ছিল আশফাকুল্লাহ। আশফাকুল্লাহ আশফাকুল্লাহ হচ্ছে প্রথম মুসলিম যার হচ্ছে ফাঁসি হয়। ঠিক আছে। ফার্স্ট মুসলিম যার হচ্ছে ফাঁসি হয় বিপ্লবী কর্মকাণ্ডের জন্য, সেটা হচ্ছে আশফাকুল্লাহ, রামপ্রসাদ বিসমিল। আচ্ছা, এই দেখো 9 আগস্টে কাকুরি রেল ডাকাতি হয় 1925-এ। একই ডেটে 1942 সালের 9 আগস্ট একটা মুভমেন্ট শুরু হয়েছিল গান্ধীজি, সেটা হচ্ছে ভারত ছাড়ো আন্দোলন।
ভারত ছাড়ো পরীক্ষায় এসেছে, তাই আমি বলে দিলাম, ঠিক আছে। আচ্ছা, নেক্সট কোশ্চেন কি বলছে, করো নাকি? পরের প্রশ্ন বলছে ম্যাচ করো। ম্যাচ করতে বলেছে, এখানে হচ্ছে পর্বতশৃঙ্গ আর এই পাশে দিয়েছে রাজ্য। আমি সরে যাচ্ছি, কি বলছে, পর্বতশৃঙ্গ এবং হচ্ছে রাজ্য। তাহলে ম্যাচ করব, দেখো একটা যেগুলো আগে জানি আমরা এই ধরনের ম্যাচিং এ, যেটা আগে জানবো, যেটা আগে ম্যাচ করতে পারবো সেটা আগে। আমরা প্রত্যেকে জানি নন্দা দেবী কোথায়, নন্দা দেবী হচ্ছে, আচ্ছা কাঞ্চনজঙ্ঘা সব থেকে ভালো জানি আমরা, কাঞ্চনজঙ্ঘা অপশন নাম্বার 4। তাহলে সি হবে 4, কোথায় আছে C4? C4 এ নেই, C3 আছে, C1 আছে, হবে না, এই দুটো কাটা। C4 একটাতেই আছে, এই দেখো C4 একটাতেই আছে, তাহলে অপশন নাম্বার এ কারেক্ট। বাকিগুলো মিলি, কাঞ্চনজঙ্ঘা সিকিমে, নন্দা দেবী উত্তরাখণ্ডে আছে, তাহলে বি হবে 1, একদম ঠিক আছে, বি হচ্ছে 1। আচ্ছা, K2 কোথায়, জম্মু এন্ড কাশ্মীর আমরা প্রত্যেকে জানি, তাহলে এ হচ্ছে 2 আর অটোমেটিক্যালি D3 হবে, মানে তারা পাহাড়, হিমাচল প্রদেশ, ঠিক আছে। উত্তর এইভাবে ইয়ে করতে লাগে। ঠিক আছে, ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে K2, সর্বোচ্চ শৃঙ্গ K2, আর এটি কারাকোরামে অবস্থিত, কারাকোরাম, ঠিক আছে। কারাকোরাম পর্বতের মধ্যে পড়ে হচ্ছে K2, আর 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 কি, K2 কিন্তু হিমালয়ে পড়ে না, K2 কিন্তু হিমালয়ে পড়ে না, এটি কারাকোরাম শ্রেণীতে পড়ে। আর ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ K2 ভারতের হিমালয়ে অবস্থিত, বলবে হিমালয় পর্বতমালাতে অবস্থিত, ভারতবর্ষের সর্বোচ্চ শৃঙ্গ বলো, তাহলে উত্তর হবে কাঞ্চনজঙ্ঘা, যেটা হচ্ছে ওয়ার্ল্ডের 3rd, ঠিক আছে। আর K2 হচ্ছে ওয়ার্ল্ডের 2nd, কিন্তু ইন্ডিয়ার 1st, মনে রাখতে হবে, ঠিক আছে, ইন্ডিয়ার 1st। আচ্ছা, কারাকোরামে কিছু গ্লেশিয়ার দেখা যায়, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট গ্লেশিয়ার, সিয়াচেন, সিয়াচেন, হিসপার, বোল্টারো, বোল্টারো, ঠিক আছে। এগুলো হিসপার, বোল্টারো, গ্রাসের ব্রুম, এগুলো সব হচ্ছে এক একটা কি না, হচ্ছে গ্লেশিয়ার। গ্লেশিয়ারকে বলা হচ্ছে হিমবাহ, বরফের চাকা, ঠিক আছে। পরের প্রশ্ন বলছে পশ্চিম ঘাট ও পূর্ব ঘাট কোন পর্বতে মিলিত হয়েছে? স্টার লাগাও কোশ্চেন, ইম্পর্টেন্ট। পশ্চিম ঘাট আর পূর্ব ঘাট মিলিত হয়েছে কোথায়? নীলগিরিতে। নীলগিরির সর্বোচ্চ শৃঙ্গ দোদা বেতা, দোদা বেতা, ওকে। দোদা বেতা কোথায় পড়ে? তামিলনাড়ুতে পড়ে, নীলগিরিতে, ঠিক আছে। আচ্ছা, আর কি মনে রাখবে এখান থেকে? পূর্ব ঘাটের সর্বোচ্চ শৃঙ্গ জিন্দা গাদা, জিন্দা গাদা, জানো তুমি জিন্দা গাদা? আচ্ছা, জিন্দা গাদা, হ্যাঁ গাধা লিখে দিয়েছে, জিন্দা গাদা। পাল্লি হিল তামিলনাড়ুতে পড়ে, পাল্লি হিল তামিলনাড়ুতে, সেবারয় এবং হচ্ছে জাভাদি, দুটো পাহাড়, সেবারয় ও জাভাদি পরীক্ষায় আসে, যেমন মনে করো সেবারয় ও জাভাদি, এই দুটোই পর্বত হচ্ছে কোথায়? তামিলনাড়ুতে পড়ে, তামিলনাড়ু, ঠিক আছে, তামিলনাড়ু। আনাইমুদি হচ্ছে আন্নামালাই পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, যেটা কেরালাতে পড়ে, কেরালাতে। আর দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে আনাইমুদি, দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গ দোদাবেতা নয়, আনাইমুদি। পশ্চিমঘাট পর্বতের সংস্কৃত নাম সহ্যদ্রি বা সহ্যদ্রি, ঠিক আছে, সহ্যদ্রি। পরীক্ষায় বহুবার প্রশ্ন এসছে যে সহ্যদ্রি কোন পর্বতের নাম, বলবে পশ্চিম ঘাট। আর পূর্ব ঘাটে হচ্ছে তোমার মলয়দ্রি, মলয়দ্রি হচ্ছে পূর্ব ঘাটকে বলে, ওকে। 9 নম্বর কোশ্চেন, ভারতীয় সংবিধানে যৌথ তালিকা কোন দেশ থেকে নেওয়া হয়েছে? যৌথ তালিকা অস্ট্রেলিয়া থেকে নেওয়া হয়েছে। যৌথ তালিকা আমাদের তালিকা 3টে, একটা হচ্ছে ইউনিয়ন মানে কেন্দ্রীয় তালিকা, তারপরে হচ্ছে তোমার রাজ্য তালিকা, আর একটা হচ্ছে তোমার যৌথ তালিকা। যৌথ তালিকা মানে হচ্ছে কেন্দ্র আর রাজ্য দুজনেই এই যে তালিকার মধ্যে দিয়ে কি বানাতে পারবে, ল বা অ্যাক্ট বানাতে পারবে, তাদের অধিকার রয়েছে, সেটা হচ্ছে যৌথ তালিকা, ওকে। ঠিক আছে, আর আরেকটা তালিকা আছে, সেটা হচ্ছে অবশিষ্ট, অবশিষ্ট তালিকা। এই অবশিষ্ট তালিকাতে কার ক্ষমতা থাকে? পার্লামেন্টের, পার্লামেন্ট বা কেন্দ্রীয় সরকার, ঠিক আছে। অবশিষ্ট তালিকা কি বলছে? এমন কিছু অ্যাক্ট যেগুলো শুধুমাত্র শুধুমাত্র কেন্দ্রীয় সরকার ল বানাতে পারবে, সেগুলোকে বলা হয় ইউনিয়ন লিস্ট বা হচ্ছে তোমার কেন্দ্রীয় তালিকা। এমন কিছু সাবজেক্ট যেগুলোর উপরে শুধুমাত্র শুধুমাত্র রাজ্যগুলো ল বা অ্যাক্ট বানাতে পারবে তাদের রাজ্য বিধানসভায়, সেগুলোকে বলা হয় রাজ্য তালিকা, সেই বিষয়গুলোকে। আর এমন কিছু বিষয় যেগুলো দুজনই ল বা অ্যাক্ট বানাতে পারে, সেটা হচ্ছে যুগ্ম তালিকার মধ্যে আসে। আর এমন কিছু সাবজেক্ট যেগুলো এখন আমরা কোনো সাবজেক্টের মধ্যে পাচ্ছি না,
ভবিষ্যতে কোনো একটা দেখবো কি এমন কোনো একটা সাবজেক্ট সামনে এলো কিন্তু কোনো তালিকার মধ্যে নেই, কে ল বানাবে? তখন সেটাকে আমরা ফেলে দেবো অবশিষ্ট তালিকার মধ্যে বা রেসিজুয়ারি লিস্টের মধ্যে। সেইটার মধ্যে ল বা অ্যাক্ট বানানোর ক্ষমতা থাকবে একমাত্র পার্লামেন্ট বা মানে হচ্ছে কেন্দ্রীয় সরকারের। ঠিক আছে, আমেরিকা থেকে আমরা নিয়েছি কি ফান্ডামেন্টাল রাইট মানে হচ্ছে মৌলিক অধিকার। ওকে, রাশিয়া থেকে নিয়েছে ফান্ডামেন্টাল ডিউটি মানে হচ্ছে মৌলিক কর্তব্য। ওকে, আচ্ছা, আমেরিকা থেকে আমরা প্রিয়াম্বেলের কনসেপ্টটাও আমেরিকা থেকেই নিয়েছি কিন্তু। ঠিক আছে, আমাদের কি সিস্টেম বলে ওটাকে, বিচার ব্যবস্থা যে সিস্টেমটা, সেটাও কিন্তু আমেরিকা থেকেই নেওয়া হয়েছে। ওকে, পরের প্রশ্ন বলবো 10 নম্বর, বলছে ভারতীয় সংবিধান তৈরি করতে কত সময় লেগেছিল? এর থেকে সোজা প্রশ্ন আর কি হতে পারে? তোমার ভারতীয় সংবিধান তৈরি করতে লেগেছিল 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, কিন্তু তোমার এই উত্তরটা দিতে কিন্তু 2 সেকেন্ডের সময় যেন না লাগে। ওকে, আচ্ছা, সংবিধান কবে কার্যকরী হয়? খুব বেসিক একটা কোশ্চেন কিন্তু বহুবার ভুল হয়। কার্যকরী আগে গ্রহণ হয়েছিল, যদি বলে গ্রহণ, গ্রহণ হয়েছিল 26শে নভেম্বর, আমি শর্টে লিখলাম 1949 সাল। আর যদি বলে কার্যকরী, বলো এটা গ্রহণ বললাম, কার্যকরী, কার্যকরী হচ্ছে 26শে জানুয়ারি। ঠিক আছে, 1950। আর সেই জন্য 26শে জানুয়ারি হচ্ছে আমাদের রিপাবলিক বা প্রজাতন্ত্র দিবস। ঠিক আছে, আচ্ছা, 26শে নভেম্বরকে বলা হয় কনস্টিটিউশন বা সংবিধান দিবস। সংবিধান দিবস। বুঝলে কেমন লাগছে ক্লাস? বলো, ইনফরমেশন বা ইনফরমেটিভ লাগছে? যদি হয় তাহলে অবশ্যই লাইক করো আর বন্ধুদের মধ্যে শেয়ার করো তাড়াতাড়ি ঝপাঝপ করে। ওকে, আচ্ছা, পরের প্রশ্ন বলছে 11 নম্বর, ভারতের অর্থ ব্যবস্থায় ফিসকাল ঘাটতির ধারণাটি কোন কমিটির সুপারিশে গৃহীত হয়েছিল? কোন কমিটি? অপশন নাম্বার এ রাজা চেলিয়া কমিটি, অপশন নাম্বার বি সুখময় কমিটি, নাকি হচ্ছে অপশন নাম্বার নরসিংহ কমিটি, অপশন নাম্বার ডি তো হবে না। ঠিক আছে, উত্তর হবে অপশন নাম্বার বি সুখময় কমিটির মাধ্যমে হয়েছিল অর্থ। ফিসকাল কি? ফিসকাল, ফিসকাল হচ্ছে ফিসকাল পলিসি, যেটা মনে রাখবে দুটো পলিসি, একটা হচ্ছে আর্থিক বা মানিটারি পলিসি, মানিটারি পলিসি যেটা কে নিতে পারে? মানিটারি পলিসি আরবিআই, পরীক্ষায় আসবে মানিটারি পলিসি নেওয়ার দায়িত্ব আরবিআই। মানিটারি পলিসির মধ্যে পড়ে কি আরবিআই কি সুদ চাপাবে? ঠিক আছে, সুদ, তারপর হচ্ছে যেমন রেপো রেট, রিভার্স রেপো রেট। ঠিক আছে, এই সমস্ত আরবিআই এর নীতির মধ্যে আসে, সেগুলোকে বলা হয় মানিটারি পলিসি। যেগুলো কেন্দ্রীয় সরকার যে নীতি চালায়, অর্থনীতি রিলেটেড, অর্থনীতির সম্পর্কিত কেন্দ্রীয় সরকারের যে নীতি, সেগুলোকেই বলা হয় ফিসকাল পলিসি। তাহলে ফিসকাল পলিসি কে নেয়? কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় সরকার। তার মানে আমি বলতে চাইছি আরবিআই মনিটারি পলিসির মধ্যে কি কি আসে? রেপো রেট, রিভার্স রেপো রেট, তারপরে ব্যাংক রেট, এগুলো সব আসে। তাহলে ফিসকাল পলিসির মধ্যে কি কি আসবে? ফিসকাল পলিসির মধ্যে আসে 1 নম্বরে বাজেট। ঠিক আছে, বাজেট কে দেয়? কেন্দ্রীয় সরকার, ফিসকাল পলিসির মধ্যে আসে। 2 নম্বর কি আসবে? ট্যাক্স। ট্যাক্স কে চাপায়? আরবিআই না, সেন্ট্রাল গভর্নমেন্ট ডিসাইড করে কত পার্সেন্ট ট্যাক্স হবে কোন কিছুর উপরে। তো এই দুটো হচ্ছে ফিসকাল পলিসির মধ্যে আসে। এই ফিসকাল পলিসি ডিসাইড করেছিল হচ্ছে সুখময় চক্রবর্তী কমিটি। ওকে, আচ্ছা, নরসিংহ কমিটিকে যদি না শুনে থাকো, এই নরসিংহ কমিটি অনুযায়ী সেবি ফাউন্ড হয়েছিল 1988 সাল, এবং এটা 1992 সালে গিয়ে কি হয় না, স্ট্যাচুটরি বডি হয়ে যায়, মানে বিধিবদ্ধ, বিধিবদ্ধ হয়ে যায়। কত সালে স্থাপিত হয়? 88-তে, কিন্তু সেটা বিধিবদ্ধ ছিল না। বিধিবদ্ধ করা হচ্ছে 1992 সাল। কমিটির নাম নরসিংহ কমিটি, সেবি। ঠিক আছে, সেবির পুরো নাম কি? স্টক এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া। সাল বললাম। বর্তমানে চেয়ারম্যান কে আছে? বর্তমানে চেয়ারম্যান যিনি আছে, খুব ইন্টারেস্টিং, তার কারণ তিনি হচ্ছেন ভারতবর্ষের সেবির প্রথম মহিলা চেয়ারম্যান। তাহলে সেবির প্রথম মহিলা চেয়ারম্যান হচ্ছে মাধবী পুরী বুচ। ঠিক আছে, মাধবী পুরী বুচ। ঠিক আছে, আচ্ছা, পিডিএফ চাই? যদি এই পিডিএফটা চাই তাহলে অবশ্যই টেলিগ্রাম জয়েন করবে আমার। টেলিগ্রামে এই পিডিএফটা, ভিডিও আপলোড সাথে সাথে পিডিএফ পেয়ে যাবে এইটাই। ঠিক আছে, আচ্ছা, আর এখান থেকে কি বলবো, রাজা চেলিয়া কমিটি, রাজা চেলিয়া কমিটি হচ্ছে ট্যাক্স রিফর্ম করেছিল। ট্যাক্স রিলেটেড কমিটি হচ্ছে রাজা চেলিয়া। ওকে, 12 নম্বর বলছে যে দ্য রুল বেকারস, রুল বেকার এই বইটির লেখক কে? উত্তর হবে অপশন নাম্বার ডি প্রীতি সেনয়। পরের প্রশ্ন হচ্ছে কটি ক্ষেত্রে নোবেল পুরস্কার দেওয়া হয়? অপশন নাম্বার বি, একদম ঝপাঝপ উত্তর, 1 সেকেন্ডের মধ্যে উত্তর হবে। ঠিক আছে, নোবেল পুরস্কার প্রথম দেওয়া হয়েছিল 1901 সালে, রন্ট জেন পেয়েছিলেন, রন্ট জেন।
কে রঞ্জেন? রঞ্জেন যে হচ্ছে এক্স রে আবিষ্কার করে, এক্স রে আবিষ্কারের জন্য ফিজিক্সে রঞ্জেন প্রথম বছর পেয়েছিলেন, এবং ওনার সাথে আরেকজন পেয়েছিলেন, উনি পেয়েছিলেন ফিজিক্সে 1901-এ শান্তিতে। শান্তিতে কে পেয়েছিল? রেড ক্রসের ফাউন্ডার, কি নাম ভুলে গেলাম তো, রেড ক্রসের ফাউন্ডারের নাম কি? হেনরি দানান্ত। হেনরি দানান্ত। তো হেনরি দানান্ত হচ্ছে 1901 সালে শান্তিতে, আর 1901 সালে রনজেন এক্স রে আবিষ্কার করার জন্য। ঠিক আছে, আচ্ছা কটা কটা সাবজেক্টে দেওয়া হয়? 6টা। 6খানা সাবজেক্ট কিভাবে মনে রাখবে? যদি জানো ভালো কথা, যদি না জানো তাহলে সায়েন্স গুলোকে আলাদা করে নেওয়া হবে। সায়েন্সের 3টে, ফিজিক্স মানে পদার্থবিদ্যা, কেমিস্ট্রি মানে হচ্ছে রসায়ন, দুটো হয়ে গেল। এবার বায়োলজি পড়ে থাকে, তো বায়োলজি বলে কিছু নেই, সেটাকে বলা হয় মেডিসিন। তাহলে মেডিসিন, ফিজিক্স অ্যান্ড কেমিস্ট্রি, কিন্তু ম্যাথ কিন্তু নেই এখানে, মনে রাখবে ম্যাথ নেই, ম্যাথকে কাউন্ট করে দিও না। তাহলে রবীন্দ্রনাথ কি 3টে হয়ে গেল। এবার রবীন্দ্রনাথ কিসে পেয়েছে? সাহিত্যে, তাহলে 4টে হলো। অমর্ত্য সেন কিসে পেয়েছে? ইকোনমিতে মানে অর্থনীতিতে, 5টা হলো। মাদার টেরেসা কিসে পেয়েছে? মাদার টেরেসা শান্তিতে পেয়েছে, 6টা হলো। তাহলে শান্তি, অর্থনীতি, লিটারেচার 3টে, আর সায়েন্সের 3টে। ওকে, ভারতের প্রথম মহিলা যিনি, তার নাম হচ্ছে মাদার টেরেসা। মাদার টেরেসা, তিনি হচ্ছেন শান্তিতে নোবেল পায়। আর প্রথম বিজ্ঞানে যিনি পেয়েছিলেন তার নাম হচ্ছে কি নাম, কি নাম গো? প্রথম ভারতরত্ন পেয়েছিল, স্ক্যাটারিং অফ লাইট আবিষ্কার করেছিল, রমন এফেক্ট আবিষ্কার করেছিল, সিভি রমন। সিভি রমন, সিভি রমন, সিভি রমন। দেখো সব মনে থাকে তো, কিন্তু সঠিক সময় মনে পড়ে না, এই হচ্ছে ব্যাপার। তো সিভি রমন হচ্ছে, তিনি ফিজিক্সে প্রথম 1930 28শে ফেব্রুয়ারি। ওকে, আর রবীন্দ্রনাথ সবাই জানি 1913 সালে প্রথম এশিয়া রবীন্দ্রনাথ লিটারেচারে সং অফারিংস এর জন্য। 14 নম্বর কোয়েশ্চেন, ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত? ডুরান্ড কাপ হচ্ছে কোন খেলার সাথে যুক্ত? অপশন নাম্বার সি, অপশন নাম্বার সি হচ্ছে ফুটবলের সাথে যুক্ত। আর এটি হচ্ছে এশিয়ার প্রাচীন, কিসের প্রাচীন? না ফুটবলের প্রাচীন খেলা। প্রথম কবে খেলা হয়েছিল এটা? 1888 সালে সিমলাতে। ওকে, সিমলাতে প্রথম খেলা হয়েছিল এশিয়ার প্রাচীনতম ফুটবল। বাস্কেটবল কে আবিষ্কার করেছে? বাস্কেটবল আবিষ্কার করেছে নেইসমিথ। কি নেইসমিথ? জেমস নেইন স্মিথ। ওকে, এটা হচ্ছে বাস্কেটবলের আবিষ্কারক। যদি বলা হয় কি বলে এটাকে, ভলিবলের আবিষ্কারক যদি বলে, তাহলে উত্তর লিখবে উইলিয়াম মর্গান। ঠিক আছে, উইলিয়াম মর্গান হচ্ছে ভলিবল আবিষ্কার করেছিল, আর বাস্কেটবল নেইসমিথ আবিষ্কার করেছিল। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 15 নাম্বার, জলকে যদি 0 ডিগ্রি থেকে 50 ডিগ্রির মধ্যে আমরা উত্তপ্ত করি, তাহলে জলের ঘনত্ব জিজ্ঞেস করেছে, কিন্তু মনে রাখবে এখানে ডেনসিটি বা ঘনত্বের কথা বলেছে, আয়তন কিন্তু বলেনি। ঠিক আছে, তাহলে ঘনত্ব কি হয়? অপশন নাম্বার ডি, প্রথমে বাড়ে তারপরে কমে। তার কারণ জলের ঘনত্ব সব থেকে বেশি 4 ডিগ্রি সেলসিয়াসে, 4 ডিগ্রি মাইনাস নয়, 4 ডিগ্রি, শুধুমাত্র 4 ডিগ্রি সেলসিয়াসে জলের ঘনত্ব সব থেকে বেশি। তাই 0 থেকে যখন আস্তে আস্তে টেম্পারেচার বাড়বে, জলের ঘনত্ব বাড়তে 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 4-এ গিয়ে সব থেকে বেশি হয়ে যাবে। তাই হচ্ছে প্রথমে বাড়বে, তারপরে 4-এর পরে যখন 5 ডিগ্রিতে যাবে তখন আবার কমতে 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 যাবে, সেই জন্য তারপরে কমবে। প্রথমে বাড়বে তারপরে কমবে, কিন্তু কি ঘনত্ব। ঠিক আছে, এটা ঠিক উল্টো হবে আয়তনের ক্ষেত্রে। ঠিক আছে, যদি এখানে ঘনত্ব জায়গায় আয়তন দিয়ে দিত তাহলে উল্টো হতো। ওকে, জল, ঠিক আছে চলো পরের প্রশ্ন বলি। বলছে ক্যালোরি পার গ্রাম ডিগ্রি সেলসিয়াস, এটি কোন রাশির একক? এটি হচ্ছে আপেক্ষিক তাপের একক। ঠিক আছে, আপেক্ষিক তাপ সব থেকে বেশি জলের, আপেক্ষিক তাপ সব থেকে বেশি হচ্ছে জলের, বেশি টেম্পারেচার অ্যাকসেপ্ট করবে ও। ঠিক আছে, আর সেই জন্য জল আমরা ব্যবহার করি সেক দিতে, আপেক্ষিক তাপ বেশি হওয়ার কারণে। গাড়ির রেডিয়েটার ঠান্ডা করবার জন্য জল ব্যবহার করি, তার কারণ কি বেশি? লিন তাপ বেশি, জল সময় বেশি, কি বেশি? আপেক্ষিক তাপ বেশি। ঠিক আছে, মাটির কুজোর জল ঠান্ডা লাগে, তার কারণ লিন তাপের জন্য। ঠিক আছে, হাতে স্পিরিট ঢেলে দিলে ঠান্ডা লাগে, তার কারণ লিন তাপের জন্য। ঠিক আছে, ভিজে গায়ে আমরা যদি কি বলে
ভিজে গায়ে যদি হাওয়ার মধ্যে আসে, পাখার নিচে আসে, তাহলে ঠান্ডা লাগে। তার কারণ সব লিনতাপ। তিনটে এক্সাম্পল বললাম, লিনতাপ, আর হচ্ছে জল আর সেক, মানে সেক দেওয়ার জন্য রেডিয়েটার, এগুলো হচ্ছে তোমার আপেক্ষিক তাপের জন্য। ওকে, পরের প্রশ্ন বলবো। একটি সেকেন্ড দোলকের দোলনকাল, মানে হচ্ছে দোলকে যে দেখেছো তো যে পেন্ডুলাম, পেন্ডুলামকে দোলক বলে। তো পেন্ডুলামের পূর্ণ সময় হতে লাগে হচ্ছে 2 সেকেন্ড, পূর্ণ সময় হতে লাগে হচ্ছে 2 সেকেন্ড। ওকে, পরের প্রশ্ন 18 নম্বর। একটি রশ্মি কোন প্রতিফলনের মধ্যে 50 ডিগ্রি কোণ করলো? একটি রশ্মি এখান থেকে পড়লো 50 ডিগ্রি কোণ করেছে এই জায়গাটাতে, তাহলে তার চ্যুতি কত হবে? এখান থেকে বেরোবে তো নিশ্চয়ই, ঠিক আছে। তার চ্যুতি যে আপতিত হয়, তাহলে প্রতিফলনের ফলে রশ্মিটির চ্যুতি হবে হচ্ছে কত ডিগ্রি? কত হবে গো? কত হবে? অপশন নাম্বার সি, 100 ডিগ্রি। 100 ডিগ্রি হবে, ঠিক আছে। আচ্ছা, ভারত মাতা কে প্রকাশ করেছিল? এটা ভারত মাতার চিত্র কিন্তু বলেনি। ভারত মাতার চিত্র হলে অবনীন্দ্র হতো, অবনীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু এটা ভারত মাতা পত্রিকা। পত্রিকা বলে উত্তর লিখবো অজিত সিং। অজিত সিং এর আরেকটা রয়েছে ঝঙ্গের শিয়াল। ঝঙ্গের শিয়াল। কে অজিত সিং? ইনি হচ্ছেন কাকা। কার কাকা? ভগৎ সিং এর কাকা, ভগৎ সিং, ঠিক আছে। ভগৎ সিং এর কাকা হচ্ছে অজিত সিং। তার দুটো পত্রিকা বললাম, একটা হচ্ছে ঝঙ্গের শিয়াল, একটা হচ্ছে তোমার ভারত মাতা, ঠিক আছে। সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় 1885 সালে যখন কংগ্রেসের প্রথম অধিবেশন হয়, সেখানে মিসিং ছিলেন, ছিলেন না। কতজন ছিল? মোট 72 জন। বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে 72 জনের মধ্যে সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় প্রথম গিয়ে কিন্তু ছিলেন না, অনুপস্থিত ছিলেন। ওকে, চিত্তরঞ্জন দাস 1920 সালে যখন অসহযোগ আইন শুরু হয়েছে, প্রথম অ্যারেস্ট হয়েছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস 1909 সালে আলিপুর বোমা মামলায় কাকে বাঁচিয়েছিলেন? আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে। অরবিন্দ ঘোষ, ঠিক আছে। অরবিন্দ ঘোষ, অরবিন্দ ঘোষকে বাঁচিয়েছিলেন। হ্যান্ড রাইটিং হয়ে যাচ্ছে খুবই বাজে, ঠিক আছে। আর কি, চলো পড়ি পরের প্রশ্ন। 20 নাম্বার। ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি এটা কে প্রতিষ্ঠা করেছে? ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, দেখো দুটো আছে, একটা হচ্ছে হিন্দুস্তান রিপাবলিকান আর্মি, একটা হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি। যদি ইন্ডিয়ান বলে, ইন্ডিয়ান এটা ইংলিশ নাম, ভারতের ইংরেজি নাম। তো বাঙালিরা ইংরেজি নাম খুব মানে সেই সময় আর কি, বেঙ্গলে তো ইংলিশ এডুকেশন সবার প্রথম শুরু হয়েছিল। তো বাঙালিরা, বাংলার মানুষ যারা, তারা ইংরেজি ভালোই পারবে। তো ভারতকে তারা কি বলবে? ইন্ডিয়া বলবে, ঠিক আছে। তো ভারতীয় এখানে হচ্ছে সূর্য সেন, মনে রাখবে সূর্য সেন, ঠিক আছে। আমি জানি না কোন কনসেপ্টে বলে দিলাম, কিন্তু বলে দিলাম, তোরা মনে রেখে দিও। সূর্য সেন হচ্ছে ইন্ডিয়ান রিপাবলিকান আর্মির ফাউন্ডার। কত সালে? 1930। সূর্য সেনের নেতৃত্বেই পাহাড়তলিতে যে আক্রমণ হয়েছিল ইউরোপিয়ান ক্লাব, সূর্য সেনের নেতৃত্বে। ওকে, চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন সূর্য সেনের নেতৃত্বে হয়েছিল, ঠিক আছে। কি পাহাড়ের যুদ্ধ জানো? জালালা পাহাড় না কি পাহাড়ের একটা যুদ্ধ আছে, মনে পড়ছে না। তোমরা যদি মনে পড়ে কমেন্ট বক্সে জানিও। আমি যেটা বলতে চাই নিশ্চয়ই বুঝেছো যারা জানো। তো এই সব কটা জিনিস 1930 সালে হয়েছিল, আর সবার পেছনে নেতৃত্ব দিয়েছিলেন মাস্টারদা সূর্য সেন। সূর্য সেনের যে বাহিনী ছিল ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি, এইখানে নারী বিপ্লবীদের ওয়ে বেশি ছিল, ঠিক আছে। কি বলে, নারী বিপ্লবীদের কন্ট্রিবিউশন বেশি ছিল। পরীক্ষায় প্রশ্ন এসেছে কিন্তু এটা, ঠিক আছে, যে নিম্নলিখিত কোন বিপ্লবী দলে নারীদের অংশগ্রহণ বেশি ছিল? উত্তরটা হবে এইটা, রিপাবলিকান আর্মি, মাস্টারদা সূর্য সেন। ওকে, রাসবিহারী বসু 1942 সালে স্থাপন করেছিলেন ইন্ডিয়ান ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, LEA, ঠিক আছে। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ 1942, এটা স্থাপন করেছিলেন রাসবিহারী বোস। আর যদি ইন্ডিয়ান সরিয়ে দাও, শুধু ইন্ডিপেন্ডেন্স লিগ বলো, তাহলে সুভাষচন্দ্র বোস ও নেহেরু। নেহেরু, এটা হবে 1928 সাল। 1928 সাল। কি বললাম? শুধুমাত্র ইন্ডিপেন্ডেন্স লিগ। দুটোর মধ্যে কনফিউশন হয় প্রচুর ছেলেপুলেদের, আমি জানি, ঠিক আছে। অনেক কনফিউশন হয় যে কোনটা কি, সুভাষচন্দ্র বোস কখন আনসার করবো, কখন হচ্ছে রাসবিহারী বোস আনসার করবো। পার্থক্য বলে দিলাম। 1942 ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স, আর শুধু ইন্ডিপেন্ডেন্স হলে তাহলে হচ্ছে 1928 নেহেরু এবং সুভাষচন্দ্র বোস, কলকাতাতে এটা, ঠিক আছে। আরেকটা আছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, ওটা হচ্ছে 1907 সাল, ঠিক আছে। 1907 সাল উল্লেখ করে দেবে, ওটা তারকনাথ দাস, তারকনাথ দাস, ঠিক আছে। তারকনাথ দাস। যেমন তাড়াতাড়ি লিখতে গিয়ে না, যদি মনে করো এক দুটো লেটার মিস হয়ে যায়, তাহলে কিন্তু হাসাহাসি করবে না। তার কারণ কি?
তার কারণ খুব ফাস্ট ফাস্ট লিখছি, তুমি ভাবটা বুঝবে, বলছি কিন্তু ঠিক, ঠিক আছে, তো সেইটা বুঝবে। চিত্তরঞ্জন দাস তো প্রথম অ্যারেস্ট হয়েছিলেন বললাম 1920 সালে অসহযোগ আন্দোলনে। আর চিত্তরঞ্জন দাসই হচ্ছে স্বরাজ্য দল তৈরি করেছিল 1923 সালে। 1923 সালে স্বরাজ্য দল তৈরি করেছিল চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস হচ্ছে সুভাষচন্দ্র বোসের পলিটিক্যাল গুরু। হুম, ঠিক আছে, পরের প্রশ্ন বলবো। বলছে নিচের কোন নদীটি অলকানন্দার উপনদী নয় বলেছে? নয়। অলকানন্দার উপনদী 5টা, ঠিক আছে, তো মন্দাকিনী, পিন্ডারি, নন্দাকিনী, একটা হচ্ছে তোমার ভাগীরথী, ঠিক আছে। উত্তর অপশন নাম্বার এ ভিলাঙ্গানা। নয়, নয় বলেছে তো, তাই ভিলাঙ্গানা হয়ে যাবে। ওকে, অলকানন্দা, অলকানন্দা আর ভাগীরথী যেখানে মিশেছে সেই জায়গাটাকে বলা হয় দেবপ্রয়াগ। কি প্রয়াগ? দেব প্রয়াগ। ওকে, আর এইখান থেকেই গঙ্গা নদীর উৎপত্তি, তার মানে এইটা হচ্ছে ভাগীরথী। আচ্ছা চলো, এই নদীটা হচ্ছে ইজি ভাগীরথী। ওকে, আর এইটা হচ্ছে তোমার অলকানন্দা। অলকানন্দা, এইখান থেকে দুটো মিশলো, তারপর হচ্ছে গঙ্গা সৃষ্টি হলো, ঠিক আছে, গঙ্গা সৃষ্টি হলো। আর গঙ্গা আরো আগে যাবে, আরো আগে যাবে, আরো এগিয়ে গিয়ে যখন নাকি এই পাশ থেকে এসে যখন যমুনা মিশবে সেই জায়গাটাকে বলা হয় প্রয়াগরাজ। প্রয়াগরাজ, যেটাকে আমরা এলাহাবাদ চিনি, ঠিক আছে, তো প্রয়াগরাজ বর্তমান নাম প্রয়াগরাজ। আর প্রাচীন নামও প্রয়াগরাজ ছিল, পরবর্তী চেঞ্জ হয়ে এলাহাবাদ হয়, আবার চেঞ্জ হয়ে এলাহাবাদকে আমরা এখন প্রয়াগরাজ বলি। সেখানেই হচ্ছে সঙ্গম বলি, সঙ্গম যেখানে যমুনা এবং হচ্ছে গঙ্গা মিশেছে, ঠিক আছে। নেক্সট এগোবো। বলছে জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? জিম করবেট ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? উত্তর জানো? তাহলে বলো। অপশন নাম্বার, অপশন নাম্বার ডি উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডে হচ্ছে তোমার অবস্থিত হচ্ছে জিম করবেট। কত সালে? 1936 সাল। এটি হচ্ছে ভারতবর্ষের ফার্স্ট ন্যাশনাল পার্ক, ফার্স্ট এনপি মানে হচ্ছে প্রথম ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তাহলে প্রথম জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক হচ্ছে 1936 সাল জিম করবেট ন্যাশনাল পার্ক। কিন্তু তখন কি নাম ছিল? তখন নাম ছিল হেলে ন্যাশনাল পার্ক। হেলে না হেলে? হেলে, হেলেই তো এনপি জাতীয় উদ্যান, ঠিক আছে, এই যে এটা, এটাই তো, ঠিক আছে। তো তুমি ভাব বুঝে নাও, হেলে ন্যাশনাল পার্ক ছিল প্রথম, তো এইটাই আর কি। তো হেলে ন্যাশনাল পার্ক ভারতবর্ষের প্রথম ন্যাশনাল পার্ক, যেইটাকে নাম পরিবর্তন করে রাখা হয়। দেখো এটার ফাউন্ডার হচ্ছে জিম করবেট। তিনি মারা গেছিলেন, তাকে শ্রদ্ধা জানানোর জন্য 1956-এ 1956 সালে হেলে ন্যাশনাল পার্কের নাম পরিবর্তন করে রাখা হয় জিম করবেট। কনফিউশন যদি না হয় আমি আবার বলে দিচ্ছি, 1936 সাল হেলে ন্যাশনাল পার্ক ফাউন্ডার, ফাউন্ডার হচ্ছে জিম করবেট, মানে হচ্ছে তোমার স্থপতি হচ্ছে জিম করবেট। জিম করবেটের মৃত্যুর পর 1956-কে এটা নাম চেঞ্জ করে হেলেকে চেঞ্জ করে নাম রাখা হয়েছে জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে। এটাই হচ্ছে ভারতবর্ষের প্রথম টাইগার রিজার্ভ বা ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্প। ব্যাঘ্র সংরক্ষণ প্রকল্পের মধ্যে আসে 1973 সাল, এইটাই, ঠিক আছে। বেঙ্গল টাইগার সংরক্ষিত হয় এই তোমার উত্তরাখণ্ডের ন্যাশনাল পার্কটার মধ্যে, জিম করবেটের মধ্যে। সব থেকে বেশি ন্যাশনাল পার্ক রয়েছে মধ্যপ্রদেশে, সব থেকে বেশি জঙ্গল বা ফরেস্ট সেটাও রয়েছে মধ্যপ্রদেশে, ঠিক আছে। সব থেকে বেশি বাঘ টাইগার সেটাও রয়েছে মধ্যপ্রদেশে। ওকে, সব থেকে বড় ন্যাশনাল পার্ক হচ্ছে, সব থেকে বড় ন্যাশনাল পার্ক লাদাখে অবস্থিত, হেমিস, হেমিস ন্যাশনাল পার্ক লাদাখে পড়ে। ওকে, পরে প্রশ্ন যাব। একজন এমপি, এমপি মেম্বার অফ পার্লামেন্ট বিনা অনুমতিতে সংসদে কতদিন অনুপস্থিত থাকলে তার অযোগ্য বলে ঘোষিত হবে? কতদিন? 60 দিন। 60 ডেজ যদি পর পর তিনি অনুপস্থিত থাকেন উইদাউট এনি নোটিস, তাহলে হচ্ছে তার সংসদ যে মেম্বারশিপ সেটা বাদ হতে পারে। তাহলে 60 দিন, এটা মনে রেখে দিও, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন বলছে জনগণের পরিকল্পনা পিপলস প্ল্যান এর রূপরেখা কে তৈরি করেছিলেন? অপশন নাম্বার এ মহাত্মা গান্ধী, প্যাটেল, মানবেন্দ্রনাথ রায় নাকি শ্রীমান নারায়ণ। তো উত্তর হবে অপশন নাম্বার সি মানবেন্দ্রনাথ রায় বা হচ্ছে M.N. রয়। তিনি হচ্ছেন প্রথম কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলির ধারণা দিয়েছিলেন, ঠিক আছে। মানবেন্দ্রনাথ রায়কে হচ্ছে ভারতের কমিউনিস্ট পার্টির জনক বলা হয়, ঠিক আছে। তো ফাদার অফ ইন্ডিয়ান কমিউনিস্ট পার্টি মানবেন্দ্রনাথ। তার আসল নাম হচ্ছে নরেন্দ্রনাথ রয়, নরেন্দ্রনাথ রয় প্রকৃত নাম, ঠিক আছে। তিনি বাঘা যতীনের সাথে ইয়ে ছিলেন আর কি, ঠিক আছে, বাঘা যতীনের ডান হাত ছিলেন।
আর এখান থেকে চলো পিপলস প্ল্যান কত সালে এসেছিল? পিপলস প্ল্যান সালটা মনে আছে? 1945, 1945 আসে। ঠিক আছে, পরের প্রশ্ন। চির বসন্তের নগরী কাকে বলে? উত্তর হবে কুয়েটো। কুয়েটো হচ্ছে ইকুয়েডরের রাজধানী। ইকুয়েডর, ইকুয়েডরের রাজধানী। রোমকে বলা হয় সাত পাহাড়ের দেশ। সাত পাহাড়ের দেশ। ঠিক আছে। স্কটল্যান্ড কেকের দেশ। কেকের দেশ। ঠিক আছে, ল্যান্ড অফ কেক। হাজার লেক বা হ্রদের দেশ। লেকের বা হচ্ছে হ্রদের দেশ। ফিনল্যান্ড। ফিনল্যান্ডকে বলা হয় হাজার হ্রদের দেশ। তারপরে প্রকাশ পাডুকোন কোন খেলার সাথে যুক্ত? প্রকাশ পাডুকোন দীপিকা পাডুকোনের বাবা। তিনি হচ্ছেন ব্যাডমিন্টন খেলতেন আর প্রথম ইংল্যান্ডে তিনি জিতেছিলেন। ঠিক আছে, প্রথম ভারতীয়। ন হন্যতে, ন হন্যতে এই বইটির লেখক হচ্ছে মৈত্রেয়ী দেবী। মৈত্রেয়ী দেবী ন হন্যতে। তসলিমা নাসরিন তিনি লিখেছেন লজ্জা নামে একটি বই। ঠিক আছে, লজ্জা লিখেছেন। ঠিক আছে। সত্যজিৎ রায় সম্পর্কে কি বলবো? তার প্রথম সিনেমা হচ্ছে 1955 সালে পথের পাঁচালী রিলিজ করে এবং প্রথম ভারতরত্ন পেয়েছেন তিনি হচ্ছে ভারতরত্ন পেয়েছেন 1952-তে এবং তিনি 1952 না 92, সরি লিখেছি ঠিক, 92 সালে ভারতরত্ন পায়। 92 সালেই তিনি হচ্ছেন লাইফ টাইম অ্যাচিভমেন্ট পায় একাডেমি অ্যাওয়ার্ড। একাডেমি যেটাকে তোমরা অস্কার বলো, অস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড 1900। আচ্ছা, পরের প্রশ্ন কোন এসেছিল? বনফুলের লেখা বই যদি বলো তাহলে বলবো হচ্ছে, বই আছে খুব ইম্পর্টেন্ট, সেটি হচ্ছে তোমার কি বলবো, অনেক বই আছে। বনফুল হচ্ছে ভুবন সোম। ভুবন সোম। ঠিক আছে, ভুবন সোম লিখেছেন। বনফুলকে আসল নাম হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। বনফুল হচ্ছে বলাই চাঁদ মুখোপাধ্যায়। হুম, ঠিক আছে, চলো পরের প্রশ্ন। 28 নম্বর বলছে আয়নার প্রলেপ দিতে, আয়নায় প্রলেপ দিতে কি ব্যবহার করা হয়? উত্তর হবে অপশন নাম্বার সি, মানে হচ্ছে তোমার এটা বি হওয়া উচিত ছিল বা হচ্ছে নিচে যাওয়া উচিত। দেখো গ্লুকোজ আছে, গ্লুকোজ আনসার হবে। গ্লুকোজ হচ্ছে আয়নের প্রলেপ দিতে ব্যবহৃত হয়। ওকে। ইউরিয়া, ইউরিয়া হচ্ছে প্রথম অর্গানিক বা হচ্ছে তোমার জৈব বস্তু যেটা হচ্ছে তোমার ল্যাবে আবিষ্কার করা হয়। ল্যাবে বানানো হয়, কৃত্রিম ভাবে বানানো হয় এই ইউরিয়াকে। ঠিক আছে, ইউরিয়াকে বানানো হয়েছিল 1918 সালে ফ্রেডরিক ফ্রেডরিক উলার। ফ্রেডরিক উলার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, কত সাল না 1888। 1888 উলার, ফ্রেডরিক উলার তিনি হচ্ছেন প্রথম কোন জৈব বস্তু যেটাকে ল্যাবে আবিষ্কার মানে তৈরি করেছেন কৃত্রিম ভাবে, সেটা হচ্ছে ইউরিয়া। ওকে। ভিনিগার, ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড। ভিনিগার হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড আর ভিনিগারকেই আমরা বলি কি বলি, ইথানোয়িক অ্যাসিড। ভিনিগারেরই আরেকটা নাম ইথানোয়িক। বলো একটা লেকচারের মধ্যে, একটা সেশনের মধ্যে এত আমি ইনফরমেশন করছি তোমাকে, খাতা ভরে গেছে মনে হয় তোমাদের। ঠিক আছে, তো রিভিশন খুব ভালো হবে। ভিডিও একটু ফাস্ট করে নাও, কানে হেডফোন গুঁজে রিভিশন করতে থাকো, শুনতে থাকো। এগুলো হচ্ছে বেস্ট ক্লাস, বেস্ট হবে তোমাদের প্রিপারেশনকে আরো বেশি বুস্ট করবে। ওকে। আচ্ছা, আর কি বলবো এখান থেকে? আয়না হয়ে গেল, ভিনেগার হচ্ছে। পরের প্রশ্ন করে দিলে 29 নম্বর কোশ্চেন বলছে টেবিল সল্ট। টেবিল সল্ট বা রক সল্ট, রক সল্ট বা কমন সল্ট, কমন সল্ট কাকে বলে? সোডিয়াম ক্লোরাইড, যেটা আমরা খাদ্য লবণ বলি। ঠিক আছে, সোডিয়াম NaCl, সোডিয়াম ক্লোরাইড। ঠিক আছে, পরের প্রশ্ন, শেষ প্রশ্ন। অ্যাকোয়া ফর্টিস কাকে বলে? অ্যাকোয়া ফর্টিস বলা হয় নাম্বার ডি HNO3। HNO3 কে বলা হয় অ্যাকোয়া ফর্টিস। এই HNO3 ইস টু যদি এর সাথে আমরা HCl কি রেশিওতে মেশাই 1:3 তে, মানে 3 হবে HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড 3 হবে আর নাইট্রিক অ্যাসিড হচ্ছে 1:2 যদি মেশাই, সেটা তৈরি কি করবে? তৈরি করবে অ্যাকোয়া রিজিয়া। অ্যাকোয়া রিজিয়া তৈরি করবে। এটা কি করে? এটা হচ্ছে প্ল্যাটিনাম এবং গোল্ডের পিউরিটি মাপতে বা বিশুদ্ধতা মাপতে সাহায্য করে।
তার কারণ প্ল্যাটিনাম এবং গোল্ড এটাতে গুলে যায়, ঠিক আছে, গুলে যায়, একবারে যেতে গুলে যাবে, একবারে যে একটা হচ্ছে ব্যাপার, একটা অ্যাকোয়াফর্টিস শুধু হচ্ছে এটা। হ্যাঁ, দার্শনিকের রুল বলা হয়, ফিলোসফার তোমার সালফিউরিক অ্যাসিডকে ব্যাটারিতে সালফিউরিক অ্যাসিড ব্যবহার করে। HCl হচ্ছে পাকস্থলীতে থাকে মানুষের পেটে, পাকস্থলীতে তোমার HCl থাকে, ঠিক আছে, জীবাণু মুক্ত করতে সাহায্য করে, জীবাণু মুক্ত করতে সাহায্য করে। পরের প্রশ্ন। ও, শেষ। সো থ্যাংক ইউ ভেরি মাচ। সম্পূর্ণ ভিডিও যদি দেখো তাহলে আগাম আহ, ধন্যবাদ জানাই তোমাদেরকে, এবং হচ্ছে আগাম না, শেষেই ব্রেকআপ গেলে চলবে, আগাম কিছু নেই। তো ধন্যবাদ জানাচ্ছি তোমাদের সম্পূর্ণ ভিডিও দেখার জন্য, এবং কি করবে, বন্ধুদের মধ্যে শেয়ার করবে যদি ভালো লাগে, আর সেকশন যদি ভালো লাগে অবশ্যই লাইক কিন্তু করতে ভুলবে না, ঠিক আছে। আর দেখতে থাকো অথর্ব ক্র্যাক কম্পিটিশন, খুব শিগগিরই দেখা হচ্ছে তোমাদের পরের সেশন নিয়ে।